হায় ঈশ্বর, বাইরে যা ঝড় শুরু হয়েছে, ঝড়ে মনে হয় ঘরটা উড়েই যাবে। এই বছর বুঝি ঘরটা সারাই করতে পারবো না। কি যে হবে। মাথার উপর ঈশ্বর আছেন, তিনি আমাদের রক্ষা করবেন। তুমি এত ভেঙে পড়ো না গো। মা, দেখো দেখো, ঘরের ফুটো দিয়ে কেমন জল ঝরছে। ঘরে জল প্রবেশ করলে যে সব কিছু ভেসে যাবে। গিন্নি, তাড়াতাড়ি রান্নাঘর থেকে পাতিলটা নিয়ে আসো, না হলে যে জলে ঘর ভরে যাবে। কমলা রান্নাঘর থেকে পাতিল নিয়ে এসে জল পড়ার স্থানে দিল। মা, বাইরে তো অনেক ঝড়। পাশের বাড়ির হারান কাকার আম বাগানে মনে হয় অনেক আম পড়েছে। আমি কি আমগুলো নিয়ে আসবো? মেয়ের কথা শোনো, এই ঝড়ের রাতে কেউ কি ঘর থেকে বের হয়? যে কোনো সময় বিপদ হতে পারে। না জানি কত মানুষ এই ঝড় জলে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে। ভালোই ভালোই আমাদের ঘরটা থাকলে হলো। কাল তুমি কাজের খোঁজে বের হইও। ঘরে তো আনাজপাতি কিছুই নেই। কিছু টাকা হাতে এলে ঘরটাও মেরামত করা যাবে। তা তো বের হতেই হবে, অনেক রাত হলো যে। পরের দিন সকালে লালু কাজের উদ্দেশ্যে যাত্রা করে। গিন্নি, আমি কাজের খোঁজে বের হলাম। না জানি কত মানুষের কত ক্ষতি হয়েছে। বাবা, আমিও তোমার সাথে যাব। মেয়ের কথা শোনো, আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাব তার কোনো ঠিকই নেই। তুমি তোমার মায়ের সাথেই থাকো। গিন্নি, আমি চললাম, বেলা যে পড়ে গেল। ঈশ্বর, মানুষটিকে তুমি দেখে রেখো। হায় হায়, আমি কি পাপ করেছিলাম? এখন আমার কি যে হবে? আমি কি করে চাষবাস করব? আমার যে গরুটা গাছ চাপা পড়ে মারা গেল। ঘর থেকে তো বের হয়ে এলাম, জানি না আজ কোনো কাজ পাবো কিনা। দূরে কে মনে হয় কান্না করতেছে। যাই তো, কাছে গিয়ে দেখি। আমার যে সব কিছু শেষ হয়ে গেল লালু দাদা। আমি যে পথের ফকির হয়ে গেলাম। কি করে সংসার চালাবো, চাষবাস করব, শুধু ঈশ্বরই জানেন। শান্ত হও ভোলা, এত ভেঙে পড়ো না। ঠিক কোনো না কোনো ব্যবস্থা হবে। তুমি ঘরে ফিরে যাও, লোকজনকে খবর দাও। গরুটাকে যে ভাগাড়ে ফেলতে হবে। এইখানে বসে থেকে তো কোনো লাভ নেই। যা হবার তা হয়ে গেছে। ভোলা লালুর কথা মতো লোকজনকে খবর দেওয়ার জন্য নগরে আসে। লালু কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মা, এখন তো অনেক বেলা হয়েছে। বাবাও কাজে চলে গেছে। আমি গেলাম হারান কাকার আমের বাগানে। আম কুড়িয়ে কি হবে? আমাকে রান্নার কাজে সাহায্য কর। একা মানুষ কত দিকে সামলাবো আমি? পাশের বন থেকে কিছু শাক পাতা নিয়ে এসেছি, এগুলো কেটে রাখ। আমি বাসন পরিষ্কার করার জন্য নদীর দিকে যাচ্ছি। ঠিক আছে মা, আমি শাক পাতাগুলো কেটে আম কুড়োতে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি গেলাম। রূপা শাক পাতা কাটা শেষ করে। তারপর মাথায় একটা ঝুড়ি নিয়ে আম কুড়োতে হারানের বাগানের দিকে যাত্রা করে। আজকে অনেক আম কুড়োবো। কাল রাতে অনেক ঝড় হয়েছে। বাগানে মনে হয় অনেক আম পড়ে আছে। তাড়াতাড়ি যাই, না হলে অন্য কেউ নিয়ে নেবে। অনেক জায়গায় তো ঘুরলাম, কোথাও কোনো কাজ পেলাম না। জানি না আজ আর কাজ পাবো কিনা। এইদিকে তো বেলা শেষ হয়ে যাচ্ছে। ওই তো একটা গরুর গাড়ি আসতেছে, সাথে অনেক মালামালও আছে। যাই বলে দেখি যদি কোনো কাজ দেয়। কি রে লালু, এইদিকে চললি কোথায়? হারান দাদা, বড় কষ্টে আছি।
ঘরে আনাজপাতি কিছুই নেই। ঘরে স্ত্রী সন্তান না খেয়ে আছে। সকাল থেকে কাজের খোঁজ করতেছি। তোমারে কেউ কাজ দিচ্ছে না? কাজ না পেলে সংসার চলবে কি করে? তাই তো, এত চিন্তা করার কিছু নেই। এই গরুর গাড়িতেই অনেক প্রকার সবজি আসে। এটা বাজারে মনির দোকানদারের কাছে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি। লালু মাল ভর্তি গরুর গাড়ি নিয়ে রওনা দিল বাজারের দিকে। বেটাকে আশা করে বোকা বানিয়েছি। আমার নাম হারান। কাজও করে নেব, কোনো টাকাও দিব না। যাই, সারাদিন অনেক পরিশ্রম করছি। ঘরে গিয়ে হাত পা সরিয়ে একটু ঘুমাতে হইব। কত আম পড়ে আছে বাগানে, এত আম কখনো দেখিনি আমি। যাই, আমগুলো কুড়িয়ে রাখি। রূপা একটা একটা করে আম কুড়িয়ে রাখতে শুরু করলো। মেয়েটা সেই যে কখন আম কুড়োতে গেছে, এখনো ফেরার নাম নেই। না জানি সংসারটা কি করে চলবে। যাই, একবার আম বাগানটা দেখে আসি। অনেক দিন হলো এইদিকে আসা যাওয়া নাই। কাজের চাপে সব সময় ব্যস্ত থাকি। কালসা ঝড় হয়েছে, আমগুলো আবার মাটিতে ভেঙে পড়লো না তো? অনেক আম নিয়েছি, এখন আমগুলো বাড়িতে নিয়ে যেতে হবে, না হলে যে মা চিন্তা করবে। এ কি, কে তুমি? আমার আম বাগানে কি করছো? আমি কাকা, রূপা। তুমি রূপা হও আর সোনা হও, আমার আম বাগান থেকে আম পেরেছো কেন? এই আমগুলো তো মাটিতে পড়েছিল, কাল ঝড়ে রাতে আমগুলো পড়ে গেছে। না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি আমার আম নষ্ট করছো। আমের ঝুড়ি রেখে এইখান থেকে এক্ষুনি চলে যাও। হারানের কথা শুনে রূপা ভয় পেয়ে কান্না করতে করতে বাড়ির দিকে রওনা দেয়। আজকে খুব মজা হবে। লালুকে আরো খাটিয়ে নেওয়া যাবে। আজ আসুক লালু, কিভাবে ফাঁদে ফেলতে হয় আমার খুব ভালো কইরে জানা আছে। এই তো বাজারে চলে এসেছি। কত দোকান চারিদিকে। এই মাছ নিয়ে যাও, মাছ নিয়ে যাও। মিঠা পানির পাকা রুই নিয়ে যাও। যেমন সস্তা তেমন সুস্বাদু। তাড়াতাড়ি আসো, নিয়ে যাও। একেবারে জলের দামে ছেড়ে দিচ্ছি। কতদিন হলো ঘরে মাছ নিয়ে যাওয়া হয়নি। হাতে টাকা এলে রূপার জন্য মাছ কিনে নিয়ে যাব। যাই, একবার বলে দেখি মাছের দাম কেমন। কি দাদা, মাছ লাগবে? 1 সের মাছ দিয়ে দি, একেবারে সস্তায় ছেড়ে দিচ্ছি। দাদা, আসলে আমার কাছে কোনো টাকা নেই। পরে টাকা দিলে হবে না? কি যে বলেন, টাকা ছাড়া মাছ হবে না। কাল সকালে আপনার টাকা পরিশোধ করে দেব। কাল কেন? 1 মিনিট পরে টাকা দিলেও হবে না। কানের কাছে ঘ্যানর ঘ্যানর না করে নিজের কাজে যান তো মশাই। কোথা থেকে আসে এইসব? এই যে মশাই, আপনি তো আজব মানুষ। গরুর গাড়িতে সবজির বস্তা রেখে এইখানে মাছ নিয়ে টানাটানি করছেন। তাড়াতাড়ি বস্তাগুলো গরুর গাড়ি থেকে নামান, না হলে যে সব সবজি পচে নষ্ট হয়ে যাবে। আমি এক্ষুনি নামিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। লালু একে একে সবজির বস্তা মাথায় করে নামাতে শুরু করলো। এতক্ষণ কোথায় ছিলি? শাক পাতা রান্না করেছি, হাত মুখ ধুয়ে এসে খেতে বসো। রূপা তার মাকে কিছুই বলল না, হাত মুখ ধুয়ে খেতে বসলো।
সব বস্তা নামানো হয়ে গেছে। আমার মজুরিটা যদি দিয়ে দিতেন খুব ভালো হতো। মজুরি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মশাই? টাকা আমি কোথায় পাবো? টাকা তো দেবে হারান দাদা। ঠিক আছে দাদা, আমি তাহলে চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। লালু হারানের বাড়ির দিকে যাত্রা করে। বেটা এখনো আসতাছে না কেন? কোনো অঘটন ঘটলো না তো? এদিকে তো প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। আজ আসুক বেটা। মা, বাবা এখনো বাজার থেকে আসছে না কেন? কতদিন হলো মাছ খাই না। বাবাকে বাজার থেকে মাছ নিয়ে আসতে বলবে মা। কতদিন মাছ দিয়ে ভাত খাই না আমি। ঘর সারাই করার টাকা নেই, মাছ কোথায় পাবো? মাছের যে অনেক দাম। ওই তো বেটা আসতেছে। দাদা, আপনার কথা মতো সমস্ত সবজি বাজারে পৌঁছে দিয়েছি। আমার মজুরিটা যদি দেন বড় ভালো হতো। মজুরি? কিসের মজুরি? তুমি জানো তোমার মেয়ে আমার কত বড় ক্ষতি করে দিয়েছে? তোমার মেয়ে আমার যা ক্ষতি করেছে তা তুমি 1 মাসও পরিশোধ করতে পারবা না। এ কি বলেন হারান দাদা? এইটুকু একটা ছোট্ট মেয়ে আপনার কি ক্ষতি করতে পারে? কি ক্ষতি করতে পারে মানে? আমার বাগানের সমস্ত আম নষ্ট করেছে। এ আপনি কি বলতেছেন দাদা? আম তো কাল ঝড়ের কারণে নষ্ট হয়েছে। তুমি যাই বলো, আমি তোমাকে একটা টাকা করিও দিতে পারবো না। এটা তো অন্যায় দাদা। হে 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 হে, ন্যায় অন্যায় আমি মানি না। আমি টাকা দিতে পারবো না। তুমি চাইলে 1 ঝুড়ি কাঁচা আম নিয়ে যেতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। ধরে নাও এটাই তোমার মজুরি। লালু আর কোনো উপায় না পেয়ে 1 ঝুড়ি আম নিয়ে বাড়িতে ফিরল। কি গো, কোনো কাজ পেলে? আর কাজ? সারাদিন পরিশ্রম করে এই আমগুলো পেয়েছি। কি হয়েছে বলো দেখি। লালু কমলাকে সব কথা খুলে বলল। সারাদিন যা যা হয়েছে। কথা বলা শেষ করতে না করতেই হঠাৎ করে বাইরে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বাবা, দেখো বাইরে কেমন ঝড় শুরু হয়েছে। সারা রাত সারা দিন ঝড় চলতে লাগলো। চারিদিকে খাবারের অভাব দেখা দিতে লাগলো। ঝড়ের কারণে সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যেতে শুরু করলো। মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। হায় ঈশ্বর, এই ঝড় জলে বের হব কি করে? কে বা কাজ দেবে আমায়? আচ্ছা, আমাদের ঘরে তো কাঁচা আম আছে, সেটা দিয়ে তরকারি রান্না করলে হয় না? মা, আমি কাঁচা আমের তরকারি খাবো। কমলা অনেক কষ্ট করে কাঁচা আমের তরকারি রান্না করলো। হায় হায়, ঘরে যে কোনো খাবার নেই, সব দোকান যে বন্ধ। এখন যে কি হবে? হায় ঈশ্বর, শেষে না খেয়ে মরতে হবে। এই দিনটাও আমাকে দেখতে হবে। আর সহ্য করতে পারছি না ক্ষুধার জ্বালা। হায় হায়, ঘরে যে কোনো খাবার নাই, সব দোকান যে বন্ধ। এখন যে কি হবে? হায় ঈশ্বর, শেষে না খেয়ে কি মরতে হবে? এই দিনটাও আমায় দেখতে হবে। আর যে সহ্য করতে পারছি না ক্ষুধার জ্বালা। আমাদের আশেপাশের মানুষ কে কেমন আছে তাদের খবর নেওয়া খুবই দরকার। কিন্তু বাইরে যে ঝড় চলছে, এত রাতে যাবে কি করে? লালু কোনো কথা না বলে আমের তরকারি নিয়ে মানুষের বাড়ি বাড়ি খবর নিতে গেল। আর যে পারছি না, এইবার বুঝি মরেই যাব। এই ঝড় জলে কে আমার খোঁজ খবর নিতে আসবে এত রাতে? হারান দাদা,
ও হারান দাদা, ঘরে আছেন? কেউ মনে হয় ডাকতাছে, যাই গিয়ে দেখে আসি। হারান দাদা, সব কিছু ঠিকঠাক আছে তো? আমি 3 দিন কিছু খাই নাই, চারিদিকে খাবারের যা আকাল পড়েছে, সব কিছু বন্ধ। আমার কাছে কাঁচা আমের তরকারি আছে, আপনি চাইলে খেতে পারেন। অবশ্যই খাবো। এই ঝড় জলে নিজের জীবনকে বিপদে ফেলে তুমি আমার খবর নিতে এসেছো, অথচ আমি। সেই সব কথা থাক হারান দাদা। আমি আজ কথা দিচ্ছি, যতদিন বাঁচবো কাউকে কোনোদিনও ঠকাবো না। আমার যত সম্পদ আছে আজ থেকে তুমি সব কিছু দেখাশোনা করবে। বলি কি গিন্নি, এইবারও তো বর্ষা চলে এলো, এবার কি ঘরটা ঠিক করতে পারবো না? আমিও তো সেটাই ভাবছি, যদি এবারও ঘর ঠিক না করতে পারি তাহলে বর্ষায় টিকতে পারবো না গো। আমার ঘরের চাল ফুটো হয়ে ঘরে জল পড়ছে, মেয়েটা আমার কত কষ্টে বড় হচ্ছে, তা চোখের সামনে দেখতে পারছি না গো। কি আর করবে, বর্ষার কারণে কোনো কাজবাজও তো খুঁজে পাচ্ছ না। কাজ করলে না হয় একটা ব্যবস্থা করা যেত। সেটাই তো একমাত্র বিষয়, না হলেই বর্ষা আসার আগে তো ঘর ঠিক করতাম আমি। এখন কি করা যায় বলো তো? আমার মাথায় কিছুই ঢুকছে না গিন্নি, তুমি আমাকে একটা বুদ্ধি দাও তো। আমি যদি একটু বুদ্ধি দিতে পারতাম তাহলে তো সেই কবেই দিতাম। এই পোড়া কপাল নিয়ে আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না গো। না পারছি মেয়েটাকে ভালো মন্দ খাওয়াতে, না পারছি একটু ভালো জায়গায় থাকতে দিতে। তুমি দুঃখ করো না গো, দুঃখের দিন তো সব সময় থাকে না বলো। তুমি একটা কাজ করো, মোড়লের বাড়িতে গিয়ে দেখো একবার। মোড়ল মশাই পয়সা দেবে না গো। তবু তুমি একটু তার সাথে কথা বলে দেখো না। বেশ, তুমি যখন এত করে বলছো তাহলে আমি তার সাথে একবার কথা বলে দেখবো না হয়। এরপর চৈতি আর গোপাল ঘুমিয়ে যায়। পরদিন সকালে গোপাল মোড়লের বাড়িতে আসে। কে গোপাল, এই জল কাদার মধ্যে তুমি আমার বাড়িতে কেন এসেছো এই দুপুর বেলা? মোড়ল বাবু, আমি আপনার সাহায্য চাইতে এসেছি, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না, আমি যে বড্ড নিরুপায়। আহা, এত ভনিতা না করে বলো তোমার কি সাহায্য চাই। বাবু, আবার কিছু পয়সা চাই, আমাকে দয়া করে কিছু পয়সা ধার দেবেন, আমি কথা দিচ্ছি তাড়াতাড়ি ফিরিয়ে দেব। এই তোমাদের একটাই বাজে স্বভাব, দুদিন পর পর তোমাদের ধার টাকার প্রয়োজন হয়। না না বাবু, এমন কোনো ব্যাপার না, আমার আসলে কাজ নেই তো এই বর্ষায়, তাই আর কি। আমি তোমাদের জন্য কি টাকার গোলা নিয়ে বসে আছি রে? দয়া করে না করবেন না বাবু, আমার ঘরটা ভেঙে গেছে, বউ বাচ্চা অনেক কষ্ট করে রাত যাপন করে। এখানে এত বক বক করে কোনো লাভ নেই বুঝলে, আমি কোনো টাকা ধার দিতে পারবো না। দয়া করুন বাবু, একটু দয়া করুন, এই অসহায়ের মুখের দিকে একবার তাকান আপনি। বললাম তো বাবু, আমি কোনো টাকা ধার দিতে পারবো না, কাজ করে খেতে পারো না? কাজ করতে পারলে তো আপনার কাছে আসতাম না বাবু, আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না, আমি আপনার কাছে হাত জোড় করছি। না না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো পয়সা তোমায় দিতে পারবো না, আর তুমি চলে যাও, যাও এখান থেকে। গোপাল মন খারাপ করে চলে যায়। ওগো, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো? মোড়ল মশাই টাকা দেয়নি বুঝি? আমি তো তোমায় আগেই বলেছিলাম, মোড়ল আমাদের টাকা দেবে না। আমি বুঝি না, মোড়লের এত এত টাকা, আমাদের একটু টাকা ধার দিলে ওনার কি কম পড়ে যেত? ওরা ওদের টাকা নিয়ে বড্ড অহংকার করে গো গিন্নি, আমাদের মতো গরিবদের কষ্ট ওরা বুঝবে না। ও বাবা বাবা, তাহলে কি আমাদের ঘর এবারেও ঠিক হবে না? চুপ কর তো তুই,
দেখছিস তোর বাবা কাঁদছে, এর মধ্যেও ঘর ঘর করছে। হা হা গিন্নি, এর মধ্যে আবার মেয়েটাকে কাঁদাচ্ছ কেন তুমি? কাঁদিস না মা, কাঁদিস না, আমি ঠিক ঘর ঠিক করে দেব। কি করব বলো, চারিদিকের এত চিন্তা আমি আর আমার মাথায় নিতে পারছি না। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি গিন্নি, দেখি এখন কি করা যায়। রাতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে গোপালের ঘর ভেঙে পড়ে। গোপাল, চৈতি আর পূজা আশ্রয়ের জন্য আরতি কাকিমার বাড়িতে যায়। আরতি কাকি, ও আরতি কাকি, দরজাটা একবার খুলবে? দয়া করে একটু দরজাটা খোলো না গো। কে রে এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে এমন দরজাকে ধাক্কাচ্ছে? আরতি দরজা খোলে। এ কি তোমরা তোমরা এখানে এত রাতে কি করছো? কি হলো? আমাদের ঘরটা ভেঙে পড়েছে, তোমাদের ঘরে আমাদের একটু আশ্রয় দাও না গো। ও মা, এ কি কথা? তোমাদের ঘর ভেঙে গেছে, তাতে আমি কেন আশ্রয় দেব বলো দেখি? ওগো, না করো না, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব বলো? বলি, তোমরা কি আমার বাড়িটাকে সরাইখানা পেয়েছো নাকি, যে যখন আসবে তাকে আমি আশ্রয় দেব? আমি তোমার পায়ে ধরি, তুমি আমাদেরকে এইভাবে তাড়িয়ে দিও না। না বাপু, এই ঝড় বৃষ্টির মধ্যে আমি তোমাদেরকে আশ্রয় দিতে পারবো না। আমি তোমার পায়ে পড়ছি, আমাদেরকে আজকে রাতের মতো একটু আশ্রয় দাও। ওকে ওকে, এইসব কি করছোটা কি? এইসব করলেও আমি তোমাদের আশ্রয় দেব না। এখন এখান থেকে যাও দেখি। আমাদের কথা একবার শোনো, কি আমরা শুধু আজকে রাতের জন্য থাকতে এসেছি। আরে বাবা, বললাম তো আমি তোমাদের কোনো রকমের সাহায্য করতে পারবো না। আমার ঘরে একটুও জায়গা নেই। আমরা বেশি জায়গা নেব না, আমরা তোমার ঘরের এক কোণাতেই পড়ে থাকবো। তোমরা কি সোজা কথা বোঝো না নাকি? এখন এখান থেকে যাও দেখি বাপু, যত সব। আরতি দরজা বন্ধ করে দেয়। সেখান থেকে ফিরে গোপাল, চৈতি আর পূজা রাস্তায় দাঁড়ায়। কাঁদতে কাঁদতে পূজা তার বাবাকে জিজ্ঞাসা করে, ও বাবা, এখন আমরা কোথায় যাব গো? আমার তো খুব ভয় করছে এই ঝড় বৃষ্টিতে। ভয় পাস না মা, আমরা তো আছি, আমরা তোর কিচ্ছু হতে দেব না। আয় মা, তুই আমার কাছে আয়, আমাকে শক্ত করে ধরে রাখ। গিন্নি, চলো একবার গদাইদের বাড়ি থেকে ঘুরে আসি। গোপাল, চৈতি আর পূজা গদাইয়ের ঘরের সামনে আসে আর তাদের দরজা ধাক্কা দেয়। গদাই, ও গদাই, ঘুমিয়ে গেছো নাকি? দরজাটা একবার খোলো। কে কে এত রাতে? কে দরজা ধাক্কা দিচ্ছে? আমার মেয়েটার ঘুম ভেঙে যাবে তো। বিরক্ত হয়ে লতা দরজা খুলে দেখে, এ কি, এই ঝড় বৃষ্টির মধ্যে তোমরা আমার বাড়িতে কি করছো? আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে বোন, আমাদের একটু সাহায্য করবে? তোমাদের বাড়িতে যদি একটু আশ্রয় দাও। আমরা তোমাদের আশ্রয় কোথা থেকে দেব বলো দেখি? দেখতে তো পাচ্ছ আমাদের একটাই ঘর। দয়া করো, এই রাতে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, আমরা শুধু সারা রাত একটু বসার জায়গা পেলেই হবে। না না, আমি কোনো আশ্রয় দিতে পারবো না। তারপর কতদিন থাকবে তারও কোনো ঠিক নেই। কতদিন নয় গো, আমরা শুধু আজকের রাতটাই থাকবো, কাল সকাল হলেই উঠে চলে যাব। বলি, কোথায় যাবে শুনি? নিজেরাই তো বললে তোমাদের কোনো ঘর বাড়ি নেই, সেই তো আমার বাড়িতেই থাকবে তোমরা। না না, তোমার বাড়িতে থাকবো না, শুধু আজকে রাতেই জায়গা দাও। এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব বলো তো? ওগো, এই কারা এসেছে দরজার ওপাশে? এ কি, তোমরা এত রাতে এখানে কেন? গদাই, আমাদের একটু সাহায্য করো, আমাদের ঘর সব ভেঙে গেছে, আমরা এই রাতে কোথায় যাব? মেয়েটাকে নিয়ে কোথায় যাব বলো? ও গিন্নি, একটা রাতেরই তো ব্যাপার, ওরা বিপদে পড়ে এসেছে, সাহায্য করি না একটু?
ঠিক আছে, তোমার যা মন চায় তুমি তাই করো, আমার কথা তো তুমি শুনবে না। আসো আসো, তোমরা সবাই ভেতরে এসে বসো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি সাহায্য না করলে এই ঝড় বৃষ্টিতে হয়তো মেয়েটাকে নিয়ে টিকেই থাকতে পারতাম না। হয়েছে, এখন এত কথা না বলে উঠে বসো, ঝড়ের প্রকোপ বেড়েই চলেছে। গদাই তাদের আশ্রয় দেয়। সকালবেলা গদাইয়ের বাড়ি থেকে ফেরার সময় রাস্তায় গোপালের সাথে লালটুর দেখা হয়। আরে ও গোপাল দা, এত সকাল সকাল তুমি বউ বাচ্চা নিয়ে কোত্থেকে ফিরলে? আর বলো না, গত রাতের ঝড়ে আবার ঘর ভেঙে গেল, তাই গদার বাড়িতে ছিলাম রাত্রে। ও আচ্ছা, এই ব্যাপার। তা তুমি কোথায় গিয়েছিলে? এই আমি তো ওই হাটের বিষয়ে কথাবার্তা বলতে গেছিলাম। হাটের বিষয়ে কেন? এই অসময়ে হাট বসবে নাকি? আমারও তো সেটাই কথা, কিন্তু গ্রামবাসীদের একটাই দাবি, তারা হাট বসাতে চায়। কিন্তু কোথায় বসবে? চারিদিকে শুধু জল আর জল। সেটা নিয়ে মোড়ল মশাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি আমি। এই সম্ভবত ভাসমান হাট বাজার বসার ব্যবস্থা করা হবে। ভাসমান হাট বাজার? সেটা আবার কিভাবে? তা তো দেখতেই পাবে সময় এলে। ঠিক আছে ভাই, তাহলে আমাদেরকে জানিও, দেখি হাটে দু একটা দোকানপাটের ব্যবস্থা করতে পারি কিনা। তুমি আবার হাটে কিসের দোকান দেবে গো? তা তো এখন জানি না, তবে চেষ্টা করব। টাকা পয়সা তো দরকার আছে নাকি? দেওয়ার আগে মোড়ল মশাইয়ের সাথে কথা বলে নিও। মোড়ল মশাই অনুমতি দিলে তবেই তুমি দোকান দিতে পারবে। ঠিক আছে, তাহলে তাই হবে। তুমি আমাকে সবটা জানিও, কেমন? সিদ্ধান্ত নেওয়া হলে আমার জানানোর প্রয়োজন নেই, এমনিতেই জেনে যাবে। এখন আমি গেলাম। লালটু চলে যায়। গোপাল চৈতি আর পূজাকে নিয়ে নিজেদের ভাঙা বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পর মোড়লের বাড়িতে সবাই উপস্থিত হয়। কি হলো কি? সবাই একসাথে আমার বাড়িতে জটলা পাকিয়ে আছো কেন? হাটের বিষয়ে যা বলার তা তো আমি হারুকে বলেই দিয়েছি। দেখুন বাবু, আপনি আমাদের কাছে যে পয়সা চাইছেন সেটা একটু বেশি হয়ে যাচ্ছে না? বেশি হবে কেন? আমার জায়গায় ব্যবসা করবে, আমাকে তোমরা পয়সা দেবে না? আমরা তো বলিনি আপনাকে পয়সা দেব না, তবে আপনি যা চাইছেন তা একটু বেশি হয়ে যায়। মোটেই বেশি নয়। যাদের কাছে বেশি মনে হয় তারা দোকান দেবে না। তাহলে হয়তো কেউ দোকান দেবে না এখানে। বেশি বক বক করো না, বেশি বক বক করো না, তাহলে হাটের কোনো ব্যবস্থাই করা হবে না। এটা আমাদের লোকসানের পাশাপাশি বা আপনার লোকসানও বেশি হবে, সেটা বুঝতে পারছেন তো? তোমরা কি সোজা কথা বোঝো না? মোড়ল মশাইয়ের জায়গায় তোমরা হাট বাজার বসে কম তো লাভ করবে না। হ্যাঁ, আমরা লাভ করব সেটা নিজেরা পরিশ্রম করে, কিন্তু মোড়ল মশাই তো কোনো পরিশ্রম নেই এখানে। ঠিক আছে ঠিক আছে, আমি আগের থেকে পয়সা কিছুটা কমিয়ে দিচ্ছি। কিছুটা পয়সা কমালে তো আমরা মানবো না। এই যদি না মানো তাহলে হাটের দোকান দেওয়ার প্রয়োজন নেই, বাড়িতে চলে যাও। লালটু, তুই একটু চুপ কর না, দেখছিস তো আমি কথা বলছি। বলুন বাবু, আপনি বলুন, এখন কি করবেন? ঠিক আছে ঠিক আছে, আমি বেশি কমিয়ে দিচ্ছি, তবে এর থেকে বেশি কমাতে পারবো না। ঠিক আছে বাবু, ধন্যবাদ আপনাকে। আর হারু, সবাইকে বলে দিস যারা দোকান দেবে তাদেরকে কিন্তু পয়সা দিতেই হবে। বলছি গিন্নি, এবার ওই হাটে যদি আমি একটা দোকান দিতে পারি তাহলে কিন্তু বেশ লাভ হবে, বুঝলে? হ্যাঁ গো, আমিও তোমাকে এই কথাটাই বলবো ভাবছিলাম। যদি লাভ হয় আমাদের ঘরটা ঠিক করা হয়ে যাবে। তাহলে আর দেরি করছি কেন? আমরা ওই ভাসমান হাটে একটা দোকান খুলেই ফেলবো। কিন্তু কিসের দোকান দেওয়া যায় বলো তো? এই বর্ষার সময় কি আর পাওয়া যাবে বলো তো? আমি না হয় এদিক ওদিক খুঁজে কিছু টাটকা শাকসবজি তোমাকে এনে দিতে পারবো। তাহলে আগে সেগুলো দিয়েই শুরু করি, আর তারপর না হয় অন্যটা দেখা যাবে। হ্যাঁ, তুমি আগে এগুলো দিয়েই শুরু করো, তারপর দেখবে হাটে কিসের চাহিদা বেশি আছে। ভাবছি যদি মাছ ধরা যেত গিন্নি, তাহলে বেশ ভালো হতো। এই বর্ষায় মাছের চাহিদা কিন্তু অনেক। এটা তুমি ঠিক বলেছো, কিন্তু মাছ ধরার মতো কিছুই তো আমাদের কাছে নেই। আচ্ছা, তাহলে আগে শাকসবজি বিক্রি করি, তারপর সেই টাকা দিয়ে না হয় একটা জাল কেনা যাবে। হ্যাঁ, তাই করো, কিন্তু কিছু একটা করো। মেয়েটাকে এভাবে কষ্ট দিতে আমার আর ভালো লাগছে না। আর ঠিক আছে গিন্নি, তুমি চিন্তা করো না, এবার চেষ্টা করেই আমরা আমাদের ভালো দিন ফিরিয়ে আনবো।
গোপাল আর চৈতি মিলে শাক সবজি সংগ্রহ করে। পরদিন সকালবেলা হাটে গিয়ে গোপাল শাক সবজির একটা দোকান দেয়। কি হলো কি গোপাল দা, তুমি এসব কিসের দোকান নিয়ে এসেছো এখানে? কি আর করব বলো, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমি তো এবার শাকসবজি চাষ করিনি। আর তাই বলে তুমি এই কটা শাকসবজি নিয়ে দোকান খুলে বসেছো? কি করব? যাই হোক, দোকান দিয়েছো ভালো কথা, কিন্তু মোড়ল মশাই থেকে অনুমতি নিয়েছো তুমি? মোড়ল মশাই থেকে আবার অনুমতি নিতে হবে কেন? ও মাতা, জানো না বুঝি এই জায়গা কার? এই জায়গা তো মোড়ল মশাইয়ের। সবাই তো দোকান দিচ্ছে, তাহলে আমি দিলে সমস্যা কিসের? এই সবাই এখানে দোকান দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছে, এই তুমি দিয়েছো তো? না, আমি তো দেইনি টাকা। না দিলে কি এখানে দোকান দেওয়া যাবে না? না, যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। তুমি তোমার শাকসবজি গুছিয়ে এখান থেকে চলে যাও। আমি যখন এখানে দোকান দিয়েছি, আমি এখানে দোকান রাখবই। তবে রে, আমার সাথে চালাকি, যারা টাকা না দিয়ে এখানে দোকান দেবে তাদেরকে বিকেলেই মোড়ল মশাই দেখা করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি না হয় বিকেলে গিয়ে তার সাথে দেখা করে নেব। এখন তুমি আমাকে বিরক্ত করো না তো। এত বড় কথা, আমি বিরক্ত করছি? দাঁড়াও দাঁড়াও, বিকেলে তোমাকে দেখাচ্ছি মজা। তুমি একবার মোড়ল মশাই সামনে এসো। ঠিক আছে, তোমার যা করার তুমি তা করে নিও। লালটু রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। মোড়লের বাড়িতে গোপাল আসে। কি হলো গোপাল, তুমি নাকি লালটুকে বকাবকি করেছো? আমি লালটুকে বকাবকি করেছি এটা আপনাকে বললো, কিন্তু লালটু আমাকে কি বলেছে সেটা আপনাকে বললো না, তাই না? লালটু আবার তোমাকে কি বলবে? তোমাকে নিশ্চয়ই টাকা দেওয়ার কথা বলেছে। হ্যাঁ ঠিক, টাকার কথাই তো বলেছে, কিন্তু আমি বুঝলাম না হাটে দোকান দিতে গেলে টাকা দিতে হবে কেন। গ্রামবাসীরা সবাই মিলে আমার থেকে অনুমতি নিয়ে আমাকে মোটা অঙ্কের টাকা দিয়েছে। আমি দিতে রাজি না, আমি কেন টাকা দিতে যাব? তাহলে তুমি আমার জায়গায় কোনো কিছু বিক্রি করতে পারবে না। আপনি আপনার জায়গা নিয়ে বাহাদুরি দেখাচ্ছেন? ঠিক আছে, আমি আপনার জায়গায় কোনো কিছু বিক্রি করব না। ঠিক আছে, আমিও তাহলে দেখি তুমি কোথায় গিয়ে তোমার ব্যবসা করো। ব্যবসা করতে হলে আপনার জায়গার প্রয়োজন নেই, আমার নিজের জায়গা আছে। তাহলে যাও, তুমি গিয়ে তোমার জায়গায় ব্যবসা করো, দেখি তোমার ব্যবসা কতক্ষণ টিকে থাকে। ঠিক আছে, আমিও দেখিয়ে দেব আপনি একাই ভাসমান হাট বাজার তৈরি করতে পারেন না, আমরাও পারি। সমস্ত গ্রামবাসী আমার পক্ষে, তুমি একা একটা ভাসমান হাট বাজার তৈরি করবে? সেটা তো দেখতেই পাবেন, একজনের উদ্যোগেই মহৎ কিছু হয়, বুঝতে পারলেন তো? বুঝলাম, দেখি তোমার একজনের উদ্যোগে কতক্ষণ থাকে আর কত মহৎ কাজ হয়। গোপাল তার শাকসবজি নিয়ে বিক্রি করতে বসে। তার টাটকা শাকসবজি নেওয়ার জন্য সেখানে প্রচুর ভিড় হয়। ও গোপাল, তোমার তো দেখি এখানে ভিড় জমে আছে। এই এত ভিড় তো আমাদের হাট বাজারেও নেই। শোনো গদাই, যদি ভালো জিনিসপত্র থাকে তাহলে সব জায়গায় ভিড় হবে, মানুষ তোমার থেকে কিনবেই কিনবে। তো সব লোকজন তোমার এখানেই চলে আসে, আমাদের হাট বাজারে একজন লোকও ঢোকে না। তাহলে তুমি হাট বাজারে বসে কি করছো? এখানে এসেই বসো, এখানে এলে মোড়ল মশাইকে আলাদাভাবে টাকাও দিতে হবে না। এটা তুমি ঠিক কথা বলেছো, কতই বা লাভ করি, তার থেকে যদি আবার মোড়ল মশাইকে দিতে হয় তাহলে আমাদের আর কি থাকে। তাহলে যাও, সবাইকে নিয়ে এখানে চলে এসো। কিন্তু মোড়ল মশাই যদি কিছু বলে, তার সাথে তো আমরা চুক্তি করেছি। তিনি আর কি বলবে? তিনি কি আমাদের জোর করতে পারবে? কই, আমাকে তো জোর করতে পারলো না। তবুও চুক্তির একটা বিষয় আছে না? কিসের চুক্তি? ওরকম ঠকানোর কোনো চুক্তি প্রয়োজন নেই, তুমি যাও, সবাইকে নিয়ে এখানে চলে এসো। তুমি ঠিক কথাই বলেছো গো, এতদিন মোড়ল মশাইয়ের উপর ভরসা করে আমরা বড্ড ভুল করেছি। তোমরা যদি এখানে আসো তাহলে এই জায়গাটা একটা ভাসমান হাট বাজারে রূপান্তরিত হবে, বুঝলে? যাক, তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো, আমি এখনই সবাইকে নিয়ে এখানে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও, দেরি করো না, বেলা তো গড়িয়ে গেল। গদাই হাটে গিয়ে সব দোকানদারকে গোপালের বাড়ির সামনে নিয়ে আসে। সেখানেই তৈরি করে ভাসমান হাট বাজার। পরদিন সকালে সেখানে এসে উপস্থিত হয় মোড়ল মশাই। কি হলো কি? তোমরা আমার সাথে চুক্তি করার পরেও এখানে এসে ব্যবসা পাতিয়ে বসেছো কেন? কি হলো বাবু, আমি আপনাকে বলেছিলাম না আমি নিজের উদ্যোগে নেব? আমিও তো বলেছিলাম, তোমার উদ্যোগ কতক্ষণ থাকে আমি সেটা দেখবো, আর সেটা দেখতে এসেছি। দেখুন বাবু, আপনার জায়গায় আমরা ব্যবসা করলে আপনাকে শুধু শুধু আমাদেরকে পয়সা দিতে হবে। আশ্চর্য,
আমার জায়গায় ব্যবসা করলে আমাকে পয়সা দিতে হবে না? আপনার জায়গা তো শুধু শুধু পড়েই ছিল, আমরা সেখানে হাট বাজার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনাকে ওরা শুধু শুধু পয়সা কেন দেবে? আপনার জায়গা তো পড়েই আছে। এই তোমরা মোড়ল মশাইয়ের সাথে চালাকি করছো। তুমি কোনো কথা বলো না, তুমি কথা বললে ভালো হবে না। আমরা মোড়ল মশাইয়ের সাথে কথা বলছি। হ্যাঁ বলো দেখি, তোমরা কি বলতে চাও? আমাদের কথা একটাই, আমরা আপনার জায়গায় ব্যবসা করব না, আপনাকে পয়সাও দেব না। তাহলে চুক্তির কি হলো? কোনো চুক্তি নেই, আমরা আপনার সাথে কোনো চুক্তি করতে চাই না। কাজটা তোমরা ভালো করলে না, বুঝলে তো? বিপদে পড়লে আমার কাছেই আসতে হবে। আমরা বিপদে পড়লে সবাই মিলে একসাথে মোকাবিলা করব। এমনিতেও আপনাকে দিয়ে আমাদের কোনো উপকার হয় না। তুমি একদম ঠিক কথা বলেছো। এখন আপনি এখানে দাঁড়িয়ে না থেকে বাড়িতে চলে যান, নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করুন। মোড়ল অপমানিত হয়ে লালটুকে নিয়ে চলে যায়। কয়েকদিন পর গোপালের জায়গায় ব্যবসা করার জন্য সবাই খুশি হয়ে গোপালকে কিছু টাকা দেয়। গোপাল সব টাকা একত্র করে তার ঘর ঠিক করে। আমার পূজা মা কোথায়? এবার আর আমার মায়ের কোনো কষ্ট হবে না, তাই না মা? হ্যাঁ মা, হ্যাঁ, এবার আর আমাকে কেউ আমাদের ঘর নিয়ে কথা শোনাতে পারবে না। তাহলে এবার আমার পূজা মা অনেক খুশি, তাই তো? অনেক খুশি বাবা, আমি অনেক খুশি। এখন আর ঝড় বৃষ্টি হলে আমাদেরকে জেগে থাকতে হবে না। যাক, এবার তাহলে বর্ষায় আমরা কিছুটা স্বস্তি পেলাম, কি বলো? হ্যাঁ গো গিন্নি, এবার তো ভেবেছিলাম বর্ষাটা কাটিয়ে উঠতে পারবো না। তুমি তোমার ব্যবসাটা চালিয়ে যেতে থাকো, তারপর আমরা তো তোমার সাথে আছি। বাবা, আমি তোমাকে অনেক অনেক তাজা শাকসবজি এনে দেব। তুমি সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করবে। হ্যাঁ তাই তো, আমাকে তো অনেক টাকা উপার্জন করতে হবে, আমার পূজা মাকে ভালো রাখতে হবে, তাই তো? আমি থাকার জন্য ঘর পেয়েছি, এবার আমি শান্তিতে ঘুমোতে পারবো। বিপদে পড়ে দেখেছি গো, কেউ সাহায্য করতে চায় না, সবাই কত ছোট করে দেখে, অপমান করে। ওসব কথা বাদ দাও গিন্নি, আমাদের ভালো সময় তো এসেছে, আমরা আরো ভালো সময় আনবো। ঠিক বলেছো বাবা, আমরা একসাথে কাজ করে আমাদের ভালো সময় ঠিক নিয়ে আসবো, আর কেউ আমাদের ছোট করে কথা বলতে পারবে না।